কেমন চলছে ব্যবসাটা? আমাদের বেভারেজ আছে, আমরা 40টা কান্ট্রিতে এখন এক্সপোর্ট করি। আমরা বাংলাদেশে প্রতিদিন 64,000 পিস ডেনিম তৈরি করতে পারি। আমাদের ব্যাংক লোন কমাতে লাগবে। কিভাবে? ব্যাংকের সুদের হার। ইয়েস, সুদের হার। দেশবন্ধু গ্রুপের নামে অনেক ব্যাংক লোন ছিল, মাঝখানে আপনারা প্রবাবলি ডিফল্টও করেছিলেন। ব্যাংকের থেকে লোন নিচ্ছে 14,000 সামথিং। 14,000? হ্যাঁ, আমরা দিছি 13,000 সামথিং। আচ্ছা, আমাদের কাছে প্রিন্সিপাল অ্যামাউন্ট পাবে 1249 কোটি টাকা। ওকে। আমাদের মেইন সমস্যাটা হচ্ছে সুগার মিল নিয়ে, বিকজ 2012 সালের আগ পর্যন্ত আমরা কিন্তু এক্সপোর্ট করতাম সুগার। 2012 সালে সুগার এসেনশিয়াল কমোডিটিস করে এক্সপোর্ট বন্ধ করে দিয়ে দিল। 24 সালের দিকে একটা ব্যাংক তারা আমাদেরকে উইলফুল ডিফল্টার করলো। একটা ইন্ডাস্ট্রি খারাপ হতে পারে, তার জন্য বাকি 9টা আপনাকে ক্লাসিফাই করতে হবে, আপনি ব্যবসা করতে পারবেন না। এ কি জুলুম! কেউ টাকাটা ডাইভার্ট করে বিদেশে যায়। $6 to 8 বিলিয়ন মানুষ শুধু চিকিৎসার জন্য বাইরে টাকা নিয়ে যায়। বাংলাদেশ ব্যাংকে চেক করে দেখেন তো কত বছর কত মিলিয়ন ডলার দিয়েছে। বাংলাদেশে 60,000 ছেলে পড়াশোনা করতে যায়। 60,000 ছেলের পড়াশোনা করতে $1.6 বিলিয়ন লাগে। গত বছর মাত্র $600 মিলিয়ন তারা অনুমতি দিয়েছে। এই টাকা হুন্ডি করে গেছে না অন্যভাবে গেছে? শুধু ব্যবসায়ীদের দোষ। লেট দেম অ্যালাউ ফরেন কারেন্সি লোন ডাইরেক্ট। আগামী 5 বছরে দেখতে পারবেন বাংলাদেশের এখন ইকোনমি আছে $3,000 অলমোস্ট, একবারে $5,000 চলে যাবে। প্রিয় দর্শক, টিভিএস স্পেশাল শোতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সাজ্জাদুর রহমান। দর্শক, আজকে আমরা আলোচনা করব বাংলাদেশের একজন শীর্ষস্থানীয় ব্যবসায়ী এবং শীর্ষস্থানীয় গ্রুপ আমরা জানি কংগ্লোমারেট দেশবন্ধু গ্রুপ, সেটার চেয়ারম্যান মিস্টার গোলাম মোস্তফার সাথে। আসলে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য কেমন চলছে বর্তমানে? আমরা জানি যে কোভিড থেকে শুরু করেই আসলে কিন্তু বাংলাদেশের অর্থনীতি বড় একটা আসলে আঘাত পায় এবং তারপরে সেটা রিকভারির মধ্যে আবার বিভিন্ন রাশিয়া ইউক্রেন যুদ্ধ, ইনফ্লেশন, এক্সচেঞ্জ রেট, সব কিছু মিলিয়ে কিন্তু আসলে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য বড় রকমের সংগ্রামের মধ্যে দিয়ে যাচ্ছে গত 4-5 বছর ধরেই। এবং দর্শক, আমরা জানি যে আসলে এনার্জি ক্রাইসিস আরও একটা বড় সমস্যা। তো এই সব কিছু নিয়ে আসলে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য কেমন চলছে এবং একটা হাই ইন্টারেস্টের সময় আমরা জানি যে ব্যাংকের সুদের হারও অনেক বেশি, ডাবল ডিজিটের বেশি। তো দর্শক, এগুলো নিয়ে আলোচনা করব যে আসলে ব্যবসা বাণিজ্য বাংলাদেশে কেমন চলছে এবং সামনে আসলে এটা এগোতে গেলে আরও কি করতে হবে এবং ডুইং বিজনেসের ক্ষেত্রে বাংলাদেশে কী ধরনের প্রতিবন্ধকতা আছে, এই সব কিছু নিয়ে আমরা আলোচনা করব মিস্টার মোস্তফার সঙ্গে এবং আপনাদের সঙ্গে শেয়ার করব। সো গোলাম মোস্তফা ভাই, স্বাগতম আপনাকে টিভিএসে। ধন্যবাদ। থ্যাংক ইউ যে আমাদের সাথে আপনি যোগ দিতে পেরেছেন আপনার ব্যস্ততা সত্ত্বেও। তো আমরা জানি যে আপনার দেশবন্ধু গ্রুপ অনেক ব্যবসার ক্ষেত্রেই তাদের এক্সপোজার আছে, আপনার চিনি থেকে শুরু করে টেক্সটাইল, সিমেন্ট অ্যান্ড রিয়েল এস্টেট, মেনি আদার সেক্টরস। কেমন চলছে? ধরেন যে আমি যদি একটু আপনাদের থেকে নাম্বার জানতে চাই দর্শকরা, যে ধরেন যে আগে আসলে আপনাদের কেমন সেলস ছিল, সো এখন আসলে কীরকম? আপনার কি আসলে আপনারা নতুন বিনিয়োগ করছেন নাকি আসলে উল্টা আপনার ছাঁটাই হচ্ছে? আসলে কেমন চলছে ব্যবসাটা? আপনি আমাকে প্রশ্ন করেছেন যে ব্যবসা কেমন চলছে, আপনি কেমন আছেন বলেন। রাইট। ইট ইজ আপেক্ষিক, ইট ইজ রিলেটিভ ওয়ার্ড। যেমন অনেকে বলতেছে যে ইলন মাস্ক বড় লোক পৃথিবীতে, কি জন্য বলতেছে? আর একজন ওর থেকে ছোটর জন্যই কিন্তু বড়। রাইট অর রং? রাইট। বাংলাদেশের গ্রোথ কোভিডের থেকে একটু খারাপ হচ্ছিল। এর মধ্যে প্রথম এবং প্রধান কারণটা হঠাৎ করে এসে গেল 45 ডেজে 34% টাকা ডিভ্যালু হলো এর সঙ্গে, ডলারের সঙ্গে, ফরেন কারেন্সির সঙ্গে। দ্যাট ওয়াজ দ্য মেজর সেটব্যাক ফর এনি বিগ ইন্ডাস্ট্রি। দ্বিতীয়ত কি, ইউক্রেনের যুদ্ধ আরম্ভ হলো, কমোডিটি প্রাইস আপ করলো, তেলের দাম বাড়ে গেল। কোথায় ছিল $60, তারও নিয়ে চেয়েছিল $40, $39 পর্যন্ত এসেছিল, সেটা চলে গেল আবার $115-20। হ্যাঁ। দেন এই যে ইরান আমেরিকার যুদ্ধ আরম্ভ হলো, সব কিছু মিলে উই আর আন্ডার স্ট্রেস। বাংলাদেশে কি হলো? সরকার পরিবর্তন হলো, 1.5 বছর টানা চললো। এখন আমরা পিইটি এবং পিএসএবি করার জন্য $400 মিলিয়ন বাংলাদেশি টাকায় 5,000 কোটি টাকার আমরা প্রজেক্ট সাইন করেছি চাইনিজ ফাইন্যান্সে। কত সালে এটা? 2024 সালে। আচ্ছা, জুন মাসে সরকার চেঞ্জ হলো। সরকার চেঞ্জ হওয়ার পর চাইনিজে ইট ইজ ব্যাকড বাই চাইনিজ সাইনোশিওর বলে, চাইনিজ ইন্স্যুরেন্স কোম্পানি। আচ্ছা, তারা বললো যে আমাদের বাংলাদেশের হলো সিলিং হলো $26 বিলিয়ন।
এই গার্মেন্টস ইম্পোর্ট করি, যত করি সবকিছু মিলে $26 বিলিয়ন তাদের ক্রেডিট লাইন আচ্ছা ইন্স্যুরেন্স কোম্পানি সাইনোশিয়ারের। এর থেকে বেশি পাবো না। তোমাদের দেশে ইলেক্টেড গভর্নমেন্ট আসবে, দেন উইল ডু দ্যাট। ওকে আল্লাহর অশেষ রহমত, ইলেক্টেড গভর্নমেন্ট এসছে। এখন তারাই আবার আমাদেরকে বলছে যে ইউ স্টার্ট। আমরা এতে সৈয়দপুরে ওটারে কি বলে মংলায় ইকোনমিক জোনে 33 একর জমির উপর আমরা এই প্রজেক্টটা করছি। আল্লাহ, এটা কি অনগোয়িং অলরেডি? ইয়াস, ল্যান্ড ইজ রেডি, এভরিথিং রেডি। আমরা শুধু এখন কনস্ট্রাকশন ধরবো, এই অবস্থায় ছিল। দে আর সাপোজ টু ডিলিজ। ইভেন জার্মান কোম্পানি এলবি আমাদেরকে দিয়েছে $249 মিলিয়ন ফাইন্যান্স আউট অফ দ্যাট, বিকজ 150 মিলিয়ন হলো ওয়ার্কিং ক্যাপিটাল আর 250 মিলিয়ন হচ্ছে প্রজেক্ট। আর এর এক্সপোর্ট ছিল 1600 টন পিইটি এবং পিএসএফ। আমাদের এখানকার লোকের ওয়ার্ক হ্যাবিট এই পৃথিবীর অন্য কোনো দেশে নেই। আপনি বাংলাদেশকে যে যতই কিছু খারাপ বলুক, ভালো বলুক, মানে কি আপনি ভালো মিন করছেন? বাংলাদেশের থেকে কেউ, বাংলাদেশ আল্লাহ যদি বাঁচায় রাখে জাপান হবে, ওয়াল্লাহ। কারণটা কি জানেন আপনি? আমার দেশের এখানে ড্রাইভার মনে করেন সৌদি আরবে যায় বা মালয়েশিয়ায়, আমরা আমাদের বেভারেজ আছে, আমরা 40টা কান্ট্রিতে এখন এক্সপোর্ট করি। তো আমি কিছুদিন আগে মালয়েশিয়া গেছিলাম মার্কেটিং বাড়ানোর জন্য। আমাদের গুরু প্রোডাক্ট একটা আছে এনার্জি ড্রিঙ্ক, মার্কেটিং এর জন্য। ওখানেও দেখলাম আমাদের বাঙালিদের সম্বন্ধে খুবই ভালো ধারণা এবং হাই ধারণা। সেটা কি? তোমার দেশের লোকের একটা লোক যদি ক্লিনার নিয়ে আসে, ক্লিনিং করে 8 ঘন্টা ডিউটি করে, তারপরে ওখান থেকে যে সন্ধ্যাবেলা একটা গাড়ি মোছে কিছু টাকা পায়। তারপরে আর একটা দেখা গেল যে বাসায় একটা ফ্যান খারাপ হচ্ছে, ইলেকট্রিসিটি খারাপ হচ্ছে, সে নিজেই কিন্তু ঠিক করে দেয়, কারণ ওখানে নিয়ে আসলে অনেক টাকা পয়সা দিতে হয়, কোম্পানিকে বলতে হয়। বাঙালি এই করে এত কম বেতনে যায়, তারপরেও টাকা পাঠায় একটা মাত্র করে না, হার্ড ওয়ার্কিং। আমাদের এখানে লেবার ওয়ার্কার বেশি। এই ফ্যাক্টরিগুলি এখন, গার্মেন্টস ফ্যাক্টরিগুলি যাবে কোথায়? নর্থ বেঙ্গলে যাবে। আমাদের সৈয়দপুরে একটা আছে, আমাদের 6000 লোকের কর্মসংস্থান করেছি। এর জন্য কি না বলে, ইউনিট সরকারের জন্য কমে গেছে, যেহেতু ব্যাংকের আমাদের কিছু সমস্যা হয়েছে, বাট এখন আবার ক্লিয়ার হয়েছে। আমার এখন 3000 কাজ করে, 22টা শুধু চাইনিজ আমাদের এখানে কাজ করে। আমরা বাংলাদেশে প্রতিদিন 64,000 পিস ডেনিম তৈরি করতে পারি, 5 পকেট। আচ্ছা, তো ওখানে এতগুলো লোক কাজ করছে। কেন কাজ করছে? এবং আমরা যখন ওখানে উদ্বোধন করেছি তখন একটা মোটর বাইক ছিল না ওই ফ্যাক্টরিতে, আমাদের ফ্যাক্টরিতে। আমাদের ওয়াশিং প্লান্টও ওখানে আছে। এখন ওখানে মিনিমাম 1000 খানেক মোটর বাইক আছে আমার ফ্যাক্টরিতে। আচ্ছা, আপনার যখন টেক্সটাইলের কথা বললেন, টেক্সটাইল সেক্টর ইদানিং খুব বাজে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। আমরাও রিপোর্ট করেছি, অন্যান্য পত্রপত্রিকায়ও দেখেছি যে খুব খারাপ অবস্থা। এবং অনেকেই, আমি বিটিএম এর সঙ্গে কথা বলেছি, আপনি যদি দেখেন গত 5 বছরে 234টা মিল বন্ধ হয়েছে, এর মধ্যে 114টা স্পিনিং। তো আপনি যেহেতু টেক্সটাইলে আছেন, তো টেক্সটাইল সেক্টরের এত খারাপ অবস্থাটা কেন? আমরা ফেব্রিক্স করছি না, আমরা গার্মেন্টস করছি। গার্মেন্টসের ক্ষেত্রে তাই গত তত্ত্বাবধায়ক না ইন্টারিম গভর্নমেন্টের সময় 400 ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, 350 থেকে 400। এটার ওয়ান অফ দ্য রিজন, অনিশ্চয়তা যখন থাকে কোনো কিছু জিনিসে, মানুষের যখন ফ্রি মুভমেন্ট থাকে না, মানুষের যখন রেসপন্সিবিলিটি থাকে না। বাংলাদেশে সব থেকে বড় এমপ্লয়মেন্ট জেনারেশন করে রেডিমেড গার্মেন্টস। এটার 350 ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে। আমি তো কখনো দেখি নেই যে সেই সময় সরকার প্রধান বা অন্যরা কেউ ডেকে বলছে যে কি করা যায়, কিভাবে কি করা যায়। আমি ওই 1.5 বছরে দেখি নাই যে 1.5টা ফ্যাক্টরির ফিতা কাটেছে কোনো অ্যাডভাইজার। I have not seen. If you have seen, maybe. আপনার তখনকার প্রধান উপদেষ্টা ব্যবসায়ীদের সময়ও দেয়নি, বিজিএমই এরা অনেক চেষ্টা করেছে, সেটাও তারা অন রেকর্ড বলে। হ্যাঁ, তো সুতরাং আবার আরম্ভ হয়েছে। একটা গাড়ি চলন্ত অবস্থায় যদি কখনো বন্ধ হয়ে যায়, উঠতে সময় লাগে। আপনি বিশ্বাস করেন, আগামী 5 বছরে দেখতে পারবেন বাংলাদেশের এখন ইকোনমি আছে $3,000, অলমোস্ট 2,900। ইনশাআল্লাহ আমরা এই জাত কোনো হিসাব মানি না, একবারে $5,000 চলে যাবে। ভিয়েতনাম যেটা পারছে, আপনি ধরেন যে আর্লি 90s বাংলাদেশ ভিয়েতনাম অনেক ক্ষেত্রে একই রকমের ছিল এক্সপোর্ট ফিগারে। এগুলো ফুটওয়্যারে বাংলাদেশও যেমন ছিল, ওরাও তেমন। তো এখন ফুটওয়্যারে ওরা করে $35 বিলিয়ন, বাংলাদেশ ধরেন $1 বিলিয়ন মধ্যেই ঘোরাফেরা করে। তো এটা যদি এই যে ধরেন যে সে ভিয়েতনাম, ইন্দোনেশিয়া কিন্তু অনেক এগিয়ে যাচ্ছে। আপনি সাইজ ইজ বিগ, হ্যাঁ, সাইজ ইজ বিগ, ভিয়েতনাম হ্যাজ অ্যাসেট। তো আপনি ধরেন যে এই ইন্দোনেশিয়া যদি পেরে থাকে, বাংলাদেশ কেন পারলো না? ধরেন যে একটা ব্যর্থতা হলো আমরা এফডিআইটা পাইনি।
ভিয়েতনাম কিন্তু বেসিক্যালি এফডিআই এর কারণে বুস্ট করেছে, জি। জানেন। তো আপনি সংক্ষেপে বলবেন যে ভিয়েতনাম পারলো, বাংলাদেশ পারলো না কেন? আমরা কিন্তু গ্রো করছি। আপনি এখন বলতে পারেন যে কি পাইনি, যেটা পাইনি সেটা আমাদেরকে বোঝা উচিত। আমাদের এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন নাই। এই প্রোডাক্টিভিটি চেঞ্জ করার জন্য এক্সপোর্ট ডাইভার্সিফিকেশনের যেটা দরকার সেখানে ইনভেস্টমেন্ট করার দরকার, ক্যাপেক্সের দরকার। আপনি দেখেন, আপনি বলেছেন আপনি জমি কিনবেন, বাংলাদেশের সব থেকে পাওয়ারফুল আমলা হচ্ছে যে জমির নামজারি দেয়, কি জানি বলে ওনাদেরকে, এসিল্যান্ড। এসিল্যান্ড, আচ্ছা। এসিল্যান্ডের কাছে যে দেখবেন সচিবের থেকে সে পাওয়ারফুল। আমাদের যে কথাটা সমস্যাটা প্রথমেই হচ্ছে সেটা জিনিসটা হচ্ছে আমাদের দেশে ক্যাপিটাল কম। ক্যাপিটাল অধিকাংশ ক্ষেত্রে গ্রামের যারা আরম্ভ করেছে আইদার বগ্নিপতির টাকা, বাবের টাকা, ঘুষের টাকা, অমুক তমুক করে 200টা মেশিন নিয়ে এসে প্রথমে আরম্ভ করছে মালিবাগ আর কিনা বলে মিরপুরে। আমার মনে হয় ধানমন্ডিতেও হয়তো বা কোনো ছিল, সেখান থেকে এখন ভাই পৃথিবীতে সব থেকে ভালো ফ্যাক্টরি বাংলাদেশে। রানা প্লাজার এই দুর্ঘটনার পর কিন্তু বাংলাদেশ এই জায়গাটা এসছে। আমাদের ব্যাংক লোন কমাতে লাগবে, কমাতে লাগবে, কমাতে লাগবে। কিভাবে? ব্যাংকের সুদের হার। ইয়েস, সুদের হার। সেটা কি করতে হবে? এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রিকে অ্যাটলিস্ট বাইরের থেকে লোন নেওয়ার ব্যবস্থা করে দিতে হবে। কারণ আমি তো ডলার টু ডলার করতেছি, আমি ডলার তো নিষেধ নাই, এটা তো আপনি নিষেধ ইউ ক্যান ডু দ্যাট। ও প্রাইভেট সেক্টর তো লোন নিয়েছে। এই কাহিনীটা তাহলে বলি। অলমোস্ট ইন্ডিয়া $135 বিলিয়ন ইসিবি কিনে নিয়ে আসছে, এক্সটার্নাল কমার্শিয়াল বরোয়িং। বাংলাদেশে দেখেন আমার মনে হয় $1 বিলিয়ন নাই। আমরা $50 বিলিয়ন এক্সপোর্ট করি, চারটিখানি কথা না। আমরা যখন 52 একবার করেছিলাম, মানুষকে যখন বলেছি, মানুষ আমাদেরকে তাকায় দেখতেছে 2023 সালে মনে হয় বা 2021 সালে, যে তোমরা কি আসলে 52 বিলিয়ন করো কিনা। আমি আপনাকে বলি, প্রাইভেট সেক্টরের, আমার অন্যের কথা বাদ দেন, আমরা যে লোনগুলি নিতে ইসিএ লোন নিয়ে আসতেছি বাইরের থেকে, আমাদের গ্রুপের গত 1.5 বছর আমরা কাজ করেছি যে একটা ফান্ড আমাদেরকে 1.5 বিলিয়ন ডলারে নিতে চেয়েছে, আমাদের 49% শেয়ার। আমরা সেই শেয়ারটা কি করব, আমাদের লোকাল ব্যাংকের যে লোনগুলো আছে সেটা স্কোয়ার আপ করে দেবো $370 মিলিয়ন দিয়ে। বাকিটা কি করবো, যে $400 মিলিয়ন কথা বলেছে, আমরা ওখানে ইনভেস্ট করছি, যেখানে আমাদের $1 বিলিয়ন আসবে, এক্সপোর্ট আসবে। আর আমাদের এক্সপানশনগুলি, আমাদেরকে 2টা পারমিশন নিতে হয় বাংলাদেশে, ইভেন ফান্ড রেজ করতে গেল। বিডা পারমিশন দিয়েছে, এনওসি দিয়েছে। বাংলাদেশ ব্যাংক এখনো পর্যন্ত দেয় নাই। আর বাংলাদেশে এনপিএল এর মাত্রা কেন আপনি বললেন না, এর ওয়ান অফ দ্য রিজন, বাংলাদেশে আমরা কেউ বড় লোকের পোলা ছিলাম না, আমরা খাইটে এই জায়গায় এসেছি, চুরি করি, ডাকাতি করি, বাংলাদেশে ইন্ডাস্ট্রি করছে, 25,000 লোকের কর্মসংস্থান করছে, প্রাণ 1,20,000 করছে। বাংলাদেশের সব থেকে বড় এমপ্লয়ার ছিল ক্যাপ্টেন আনিসুল হক সিনহা, ওপেক্স গ্রুপ। বন্ধ হয়ে গেছে ফ্যাক্টরিগুলি, কেউ ডেকে নিয়ে এসে বললো না ওই ভদ্রলোকের, ভাই আপনার কি অসুবিধাটা হয়েছে। তাই যদি হয় 350 ফ্যাক্টরি বন্ধ হয়েছে, আমি এই সরকারকে ধন্যবাদ দেই, যেটা সব থেকে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে বলতে হবে। ওনারা বলছে যে বন্ধ ফ্যাক্টরি ছিল চালু করতে হবে, কারণ একটা গ্রিনফিল্ড প্রজেক্ট যদি করেন 2 বছর থেকে 5 বছর সময় লাগবে। বাট আপনি যদি একটা বন্ধ ফ্যাক্টরি করেন, ইলেকট্রিক বা গ্যাসের কানেকশনটা দিয়ে দিলে আর লোকগুলো আসলে কিন্তু আরম্ভ করতে পারবেন কয়েকদিন থেকে কয়েক সপ্তাহ। এটা ইলেকট্রিসিটি গ্যাস কোথায়? এটা আমাদের এক্সিস্টিং না, আমাদের প্রোডাকশন ক্যাপাসিটি আছে, ওনা মনে করছে 26,000 না 25,000 নাকি মেগাওয়াট, 28,000 মেগাওয়াট আছে। আর ওখান থেকে আপনি 15,000 বা 16,000 দিতে পাইতেছি না। ওয়ান অফ দ্য রিজন যে কস্টিং বেশি, সাবসিডি। আমি মনে করি সাবসিডি বন্ধ করে দেওয়া উচিত। একটা প্রশ্ন না করলেই না, ধরেন দেশবন্ধু গ্রুপের নামে অনেক ব্যাংক লোন ছিল, মাঝখানে আপনারা প্রবাবলি ডিফল্টও করেছিলেন, তো আপনাদের ব্যবসা বাণিজ্য ডিসরাপ্টেড হয়েছিল। তো এই বিষয়টা নিয়ে একটু বলবেন। আমরা আমাদের শুধু প্রোডাকশন ওরিয়েন্টেড, আপনাদের ধরেন যে প্রিন্সিপাল অ্যামাউন্ট লোন কত, টোটাল আউটস্ট্যান্ডিং কত? হ্যাঁ বলতেছি, আমরা ব্যাংকের থেকে লোন নিচ্ছি 14,000 সামথিং। 14,000? হ্যাঁ, আমরা দিছি 13,000 সামথিং। আচ্ছা, আমাদের কাছে প্রিন্সিপাল অ্যামাউন্ট পাবে 1249 কোটি টাকা। ওকে। আমাদের মেইন সমস্যাটা হচ্ছে সুগার মিল নিয়ে, বিকজ 2012 সালের আগ পর্যন্ত আমরা কিন্তু এক্সপোর্ট করতাম সুগার। আপনি জানেন বাংলাদেশে কেউ সুগার এক্সপোর্ট করতেন না, আমরা ছাড়া, ওদের তো কোম্পানি ছিল না। অ্যান্ড সুগার ইজ প্রফিটেবল। ওই যে ইবিএ, আমরা ইউরোপিয়ান এক্সপোর্ট কমিশনে এক্সপোর্ট করতাম ইউরোপিয়ান কান্ট্রিগুলিতে,
জিরো ডিউটি, উই মেড লটস অফ মানি। 2012 সালে সুগার এসেনশিয়াল কমোডিটিস করলো, করে এক্সপোর্ট বন্ধ করে দিয়ে দিল। আচ্ছা আচ্ছা, আমরা এখনো এক্সপোর্ট করতে পারি না। তো 24 সালের দিকে একটা ব্যাংক তারা আমাদেরকে উইলফুল ডিফল্টার করলো, সেই ব্যাংকে নিজে সার্টিফিকেট দিছে, আমরা তাদের কাছে টাকা নিয়েছি 1465 কোটি টাকা, দিয়েছি 1501 কোটি টাকা সামথিং লাইক দ্যাট। ওনারা 39 বা 50 কোটি টাকার থেকে উইলফুল ডিফল্টার আমাদেরকে করেছে। উইলফুল ডিফল্টার করতে গেলে বাংলাদেশ ব্যাংকের ক্লিয়ারেন্স দরকার পড়ে। বাংলাদেশ ব্যাংকে উইলফুল ডিফল্টার ক্লিয়ার করার জন্য বাংলাদেশ ব্যাংকের একটা কমিটি করার কথা ছিল, সেই কমিটি তারা করে নাই। 8 মাস পরে কমিটি করছে, কমিটি করে হিয়ারিং নিয়েছে দুই পক্ষে 2-3 বার, নিয়ে বলছে যে ওই ব্যাংক আমাদেরকে আনজাস্টিফাইড আমাদেরকে উইলফুল ডিফল্টার করছে। আচ্ছা ভাই, আপনি বলেন, আপনারে আমি যে টাকা দিয়েছেন তার থেকে বেশি টাকা দিয়েছি, আমি তো ব্যবসা করি, তার এখানে কোলাটেরাল আছে, ব্যবসা তো দেনা পাওনা নাকি? আজকে পৃথিবীর যে কোনো ব্যাংক যদি বলে, ডিপোজিটররা যদি বলে যে ভাই আপনি টাকা দেন, সবাই যদি দাঁড়ায় বলে, ব্যাংক উইল কোলাপস, এনি ব্যাংক উইল কোলাপস। তো আপনি আমার সঙ্গে ব্যবসা করছেন, আমি ওখানে ব্যবসা ইনভেস্ট করেছি, আমার দেনা পাওনা আছে, আপনি আমাকে বলছেন এই টাকা দেন, টাকা না দিলে আপনার ব্যবসা বন্ধ। ইউ ক্যানট ডু দ্যাট। অ্যান্ড আর একটা জিনিস এই দেশে আছে, অন্য দেশে পৃথিবীর আছে, আমার জানা নাই, থাকলে থাকতেও পারে, কি সেটা হচ্ছে যে বাংলাদেশে গ্রোথ হলো কংগ্লোমারেট গ্রোথ, এশিয়ান গ্রোথ। তাই আপনি যদি জাপানে দেখেন, জাপানে 7টা বা 10টা গ্রুপেই কিন্তু জাপান চালায়, তাকে সগসা বলে, বা সোয়েবল বলে হলো যে কোরিয়ায় যে স্যামসাং, হুন্ডাই, এই কোম্পানিগুলিকে কিন্তু দেশকে চালায়। ইভেন পার্শ্ববর্তী ইন্ডিয়ায় দেখেন, পাকিস্তানে হলে পাকিস্তানও তাই ছিল। তো একটা কোম্পানি যদি যে কোনো কারণে, হাতের 5টা আঙুল যে কোনো, আমরা 6 ভাই, আমরা 6 ভাই তো আমার মতো জায়গায় সবাই আসতে পারিনি, এরকম তো সবার জায়গায় আছে। 10টা ইন্ডাস্ট্রি চালাতে গেলে উই রান বাই প্রফেশনালস। একটা ইন্ডাস্ট্রি খারাপ হতে পারে, তার জন্য বাকি 9টা আপনাকে ক্লাসিফাই করতে হবে, আপনি ব্যবসা করতে পারবেন না, এ কি জুলুম। আর কোনো ব্যাংক আপনি দেখেন, আপনার ব্যাংকে যদি বলেন যে ভাই ব্যাংকের যদি অ্যাকাউন্ট চান, অ্যাকাউন্টস দেয় না, কয় যে আমি আপনার কাছে এত টাকা পাই, ক্রেডিট কার্ডের মতো। আপনি ক্রেডিট কার্ড তবু তো বলে দেয় যে আপনি কোথায় টাকা খরচ করছেন, কোথায় কি করছেন। আমার অ্যাজ পার সেন্ট্রাল ব্যাংকের রুল আমাকে হিসাব দিবে, আমাকে প্রিন্সিপাল অ্যামাউন্ট কত ডিসবার্স করেছে, আমার কাছ থেকে কত টাকা নিয়েছে, ইন্টারেস্ট কত নিয়েছে, পেনাল ইন্টারেস্ট কত নিয়েছে, সবগুলো দিয়ে বলবে আপনার কাছে এত টাকা পাওয়া যায়। আমাদেরকে শুধু বলে যে ভাই তোমার কাছে এত টাকা পাওয়া যায়। এটা হলো আমরা ছোটবেলায় শুনছি যে 7, 5, 14 টাকা না দেন 2 টাকা দেন 12 টাকা। সাবজেক্টটা তো এটা না, ইউর ব্যাংক। বাংলাদেশ ব্যাংকে যখন আপনি অ্যাপ্লাই করেছেন লাইসেন্সের জন্য, সেটা কি বলছেন যে আমি সুদ নেবো? তাহলে তো সুদের কারবার করতে পারতেন গিয়া। আপনাকে লাইসেন্স দিয়েছে বাংলাদেশ ব্যাংক 5টা কারণে। প্রথম কারণ যে আপনি ইকোনমিতে অবদান রাখবেন, 2 হলে আপনি লোকজনের চাকরি দিবেন, মানে কর্মসংস্থান সৃষ্টিতে তৈরি করবেন। 3 নাম্বার বলছে আপনি প্রোটেক্ট করবেন ডিপোজিটরের টাকা। 4 নাম্বার বলছে যে আপনি জিডিপিতে কন্ট্রিবিউট করবেন, ফালানা ফালানা হোয়াট এভার ইট ইজ। ওনারা এখন চেষ্টা করছে টাকা দেওয়া আর টাকা নেওয়া, লালা বাবুর মতো। এ ভাই, যে এনপিএল বাংলাদেশে মানি সার্কুলেশন আছে, ফিজিক্যাল টাকা 19 লক্ষ কোটি। 19 লক্ষ কোটি টাকার মধ্যে 50% হলো কর্পোরেট কিনা বলে ডিপোজিট, যার কোনো ইন্টারেস্ট নেই। ওনাদের বলুক না যে ওনাদের কস্ট অফ ফান্ড কত, আর ওনারা যদি কেউ 10% ইন্টারেস্ট দেয়, আর একজনে 12% ইন্টারেস্ট দিয়ে করে, আপনি রাখেন না 2%, 3%। বাংলাদেশে কতটা লোক সার্ভে করুক না সরকার। আমি সেদিন ওই জন্য বলেছি এই স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যানের কাছে, আপনার এখানে তো সময় কম, আমেরিকার মতো, লন্ডনের মতো স্ট্যান্ডিং কমিটি ডাকুক, আমরাও যাই, ব্যাংকেও যাক, আর আমাদের কর্মচারী যারা আছে তাদের বউ বাচ্চা কাছে নিয়ে যায়। দেয়ার ইজ এ ইম্প্যাক্ট। একটা ইন্ডাস্ট্রি, আমার এখানে 25,000 লোক কাজ করে, লন্ডনের ডাক্তার থেকে আরম্ভ করে মনাশ ইউনিভার্সিটির ইঞ্জিনিয়ার থেকে ঢাকা ইউনিভার্সিটির IBR গ্রাজুয়েট আছে আমাদের এখানে, যাই আমার এখানে চাকরি করে হয়েছে। এটাকে সোশ্যাল ইম্প্যাক্ট নাই? সরকার তো এখানে চাকরি দেওয়ার কথা ছিল সংবিধান অনুভূতি, এটা তো আমি দিয়েছি। আমার ফ্যাক্টরির ভিতরে যে রাস্তাঘাট অমুক তমুক সেটা আমি করেছি। আমি যে এই লোকগুলোর প্রতি মাসে বেতন দিচ্ছি, 25 কোটি টাকা বেতন দিতে হয়, কোথার থেকে আসে? আমি পরশুদিন গতকালে আমার এক ব্যাংকের ম্যানেজারকে বলছি, ভাই আমার ছোট একটা রাইস মিল আছে, নাগেশ্বরীতে রাইস মিল করেছে। আমার এখানে প্রোগ্রাম যদি শুনে, আপনারা এই প্রোগ্রাম শুনবে কেন জানি না, ইংরেজি 2010 সালে আমি ওই বানাইছি। আমি নিজে ওই কৃষক, আমার এলাকার কৃষকদেরকে ধানের রোপার টাকা দিয়ে ধান করে কিনেছি।
আমি ওনাকে বললাম, আপনি আমার রাইস মিলটা দেখেন, ম্যানেজারকে বললাম আপনাকে 5 লক্ষ টাকা প্রতি মাসে বেতন দিব, একটা এসইউভি দিব, ভাবি সাহেবকে একটা গাড়ি দিয়ে দিব, আমাকে কোনো ডিভিডেন্ড দিতে হবে না, ব্যাংকের যে কটা টাকা আছে এই টাকাগুলো ফেরত দিবেন আর মানুষের স্যালারি দিয়ে দিবেন, প্লাস ইউটিলিটি বিল দিবেন, আপনি যদি দিতে পারেন আপনি যেটা দিবেন আমি সেটা মানিয়ে নিয়ে নিব। কি বলেছে? ওটা তো আমরা পাবো না। তো বড় বড় গল্প পড়া যায়, কিন্তু এই কাজটা করা যায় না। আমি আপনাকে বলি, আমরা হয়তো বা খারাপ, কালি কালো, বাট এত কালো না যে কালো সমাজে আজকে প্রতিষ্ঠিত হচ্ছে। না না, এটা রাইট। বাংলাদেশে তো আপনি প্রাইভেট সেক্টরই তো আপনার সব জব এমপ্লয়মেন্ট তো প্রাইভেট সেক্টর করে। বিশ্বাস করে না বাড়িতে, কয়ে তুমি সারাদিন কি করো, এত ব্যস্ততা কিছু, টাকা কই, বাচ্চা কাচ্চা বলে তোমরা সময় দাও না, স্টাফরা কয় যে আমার বেতন বাড়ায় দিয়ে দেন, ব্যাংক বলে টাকা দিয়ে দেন, আর কি জানি বলে সরকার বলে যে চিনির দাম বাড়ে কি জন্য, চাউলের দাম বাড়ে কি জন্য, তেলের দাম বাড়ে, আমরা যাই কই ভাই। তাহলে এই জহুরুল ইসলাম থেকে আজ পর্যন্ত সবাইকে এই ফেইলার না, সবাই ফেলেন না। আবার ধরেন যে এই যে ব্যাংকের বিষয় যখন বললেন, আবার এটাও তো ঠিক যে অনেক ব্যবসায়ী তার লোন যদি একটা প্রকল্প করতে 200 কোটি টাকা দরকার, সে 500-600 কোটি টাকা নিচ্ছে। এখন আপনার প্রজেক্ট তো রিটার্ন দিবে আপনার 200 কোটির উপরে, কারণ এটাই আপনার প্রজেক্ট। কিন্তু 500 কোটি টাকা যখন আপনি নিলেন, এই এডিশনাল 300 কোটির তো আউটপুট আপনি ওই ফ্যাক্টরি থেকে পাবেন না। প্লাস কেউ কেউ এই টাকাটা ডাইভার্ট করে সরাই নেয়, অন্য জায়গায় জমি কেনে, নাইলে বিদেশে যায়। এভাবেও তো অনেকে হয়েছে। এটার উত্তর দেখুন। হ্যাঁ বলেন। প্রথমত হচ্ছে যে তেঁতুল গাছে কি আপনি ভূত দেখছেন, মানুষকে জিজ্ঞেস করলেন না, দেখি নাই, শুনছি। আমরা যেগুলো কথা বলতেছি, মানুষ এরকম কথা বলে যে যেমন আমাদের একটা অর্গানাইজেশন, আন্তর্জাতিক অর্গানাইজেশন আছে, এত কোটি টাকা হয়েছে, কিনা বলে পাচার হচ্ছে, এত কোটি টাকা করাপশন হয়েছে। যে কোনো একটা ডিপার্টমেন্টের নাম বললাম না, ধরে নিলাম যে কিনা বলে যে কাস্টমসের লোক ঘুষ খায়, কাস্টমসের লোক ঘুষ খায়, এটা কি কোনো প্রমাণ? কোনো কাস্টমসের অফিসার যদি ঘুষ খায় তাকে ধরতে হবে, তাকে প্রমাণ করতে হবে, তারপরে বলতে হবে যে এটা হয়ে যায়। এই যে কথা বলতেছে টাকা পাচার, টাকা ডাইভার্ট, অমুক তমুক, হয়েছে না, আমি তো এই কথা বলতে পারবো না, আমি হয়েছে এই কথা বলতে পারবো না। উই নিড টু হ্যাভ। আরে বাংলাদেশে এরকম আছে, ব্যাংকের বাইরে ব্যাংকের অফিসাররা আর একটা করছে, কি জানি বলে, রেজিস্টার করছে, ওখানে টাকা জমা নিচ্ছে, ওখানে টাকা ফেরত দিয়েছে, মানুষের ব্যাংকের অ্যাকাউন্টের টাকা থেকে টাকা তুলে নিয়ে নিচ্ছে। তাই বলে কি মানুষ টাকা দেওয়া বন্ধ করছে নাকি? আমরা একটা ছোটবেলায় কবিতা পড়ছি, নন্দলাল, নন্দলাল তো একদা একটা করিল ভীষণ পণ, স্বদেশের তরে যেভাবেই হোক রাখিবে সে জীবন। তো নন্দলালকে যেটাই কয় যে আমি জীবন দেবো নাকি, আমি তো, আমার জীবনের দাম আছে না, আমি রাস্তায় নামলে যদি গাড়ি পাওয়া যায়, নদীতে পড়লে যদি পড়ে মরে যাই। আমরা প্লেয়ার, ওই যারা রাস্তার এই মাঠের সাইড লাইনে থাকে, আমরা এইটা যদি মারতো তাহলে সচিন টেন্ডুলকার আউট হতো না, 6 হয়ে যেত। এটা যদি হতো, এই যে সেদিন কিনা বলে পেনাল্টি মিস করছে মেসি, মনে হচ্ছে মেসির থেকে যারা বাইরে থাকে তারা হলো বড় প্লেয়ার। ভাই আমরা মাঠের প্লেয়ার, আমরা পেনাল্টি মিস করি আর রেড কার্ড খাই, আমরা মাঠের লোক। যারা এগুলো গল্প করতেছে বাংলাদেশের, তারা কাজের লোকের বেতন দেয় না। ভাই ভাত খেলে কিছু ভাত পড়বে। পৃথিবীতে কোনো পুলিশের দরকার ছিল না, যদি এই যে লেখা আছে যে আপনি এইভাবে চলবেন, কোড অফ কন্ডাক্ট, তাহলে পুলিশ কি জন্য? এই জন্যই তো। তো আপনি বাংলাদেশে এতগুলি অর্গানাইজেশন হয়েছে, বলতেছেন বছরে 16,000 কোটি টাকা। আপনি একটা জিনিস বলেন, বাংলাদেশে আপনার পত্রিকা আমরা লেখা আছে $6 to 8 বিলিয়ন মানুষ শুধু চিকিৎসার জন্য বাইরে টাকা নিয়ে যায়। বাংলাদেশ ব্যাংকে চেক করে দেখেন তো কত বছর কত $1 মিলিয়ন দিয়েছে। বাংলাদেশে 60,000 ছেলে পড়াশোনা করতে যায়, 60,000 ছেলের পড়াশোনা করতে $1.6 বিলিয়ন লাগে। গত বছর মাত্র $600 মিলিয়ন তারা অনুমতি দিয়েছে। এই টাকা হুন্ডি করে গেছে না অন্যভাবে গেছে? শুধু ব্যবসায়ীদের দোষ, মানে কেষ্ট বাটাইছো। আমরা চোর, কোনো কিছুই আমার অসুবিধা নেই। ভাই আমি একটা এক্সাম্পল দিচ্ছি, আপনি এখন যদি চায়নার থেকে একটা মেশিন কেন, একটা এক্সাম্পল দিচ্ছি, যে কোনো মেশিন গেলে 30 to 40% টাকা অ্যাডভান্স দিতে লাগে। আমরা বড় কোম্পানি, আমাদের ফেস আছে, ফেস ভ্যালু আছে, অ্যাসেট আছে, দেখেন ঠিক আছে, 10% 20% টাকা অ্যাডভান্স না দিলে হবে না। ওরা এলসির কনফার্মেশন ঝামেলা অত কিছু বলেন যে ভাই সারা পৃথিবীতে এলসি ইজ আউট, বাংলাদেশে কয়েকটা টাউট ব্যাংকারদেরকে পোষার জন্য, অ্যাড কনফার্মেশনের জন্য বাংলাদেশকে এই অবস্থায় নিয়ে আসছে। পৃথিবীতে, বাংলাদেশে তো বালির কথা বলতাম, বাংলাদেশে 95% মিনিমাম ওপেন অ্যাকাউন্টে এক্সপোর্ট করা হয়। গার্মেন্টস আমরা এক্সপোর্ট করি, আমরা কি এলসি রিসিভ করতেছি না? এখন এলসি রিসিভ করি না, আমাদের সেলস কন্ট্রাক্টের এগেইনস্টে পিও বলে এগের এগেইনস্টে আমরা এক্সপোর্ট করতেছি, সেই টাকা আসতেছে না।
তারপরে গার্মেন্টসের মালিকদের দোষ, বলে টাকা আসে না। ভাই আমি একটা কোম্পানির নাম বলি আপনাকে এখন, এই কোম্পানির নাম হলো ইউকে টেক্সটাইল। আমরা প্রথম ওই সৈয়দপুরের ফ্যাক্টরিতে করার জন্য এক্সপোর্ট করে কালেকশনে পাঠিয়ে দিয়ে দিছি। ওই মাল বিক্রি করে আরো বাংলাদেশের টোটাল $2 মিলিয়ন ওই লোক করছে, জালিয়াতি করছে, করে কোম্পানি ছাড়ে ভাগছে। আচ্ছা আচ্ছা। বাট আমরা তো বছরে হান্ড্রেডস অফ মিলিয়ন, $52 বিলিয়ন এক্সপোর্ট করছি। সেদিন আমাকে আমার এক বন্ধু সাংবাদিক বলতেছে যে আপনারা তো গার্মেন্টসের মালিকরা দেশটা ডুবাইছেন, বাইরের থেকে টাকা নিয়ে আসেনি। বলে যে কত ভাই? বলছে $1 বিলিয়ন আপনারা নিয়ে আসেন নাই। তো আমি বললাম যে গত 15 বছরে বাংলাদেশে $450 বিলিয়ন গার্মেন্টসের মালিকরা এক্সপোর্ট করছে। 1 বিলিয়ন যদি না আসে থাকে, বাট $449 বিলিয়ন আমদানি হয়েছে, নাকি আসে কি আসে না সেটা আসছে, তার কোনো দাম নাই। আপনি শুধু নেগেটিভ দেখবেন এমন তো কোনো কথা হচ্ছে না। ইয়েস, আমি আপনাকে আর্গু করছি না যে কেউ কিছু করে নাই, না করলে তার এই অবস্থা হতো না। অনেকেরটা তো বেরো হয়েছে, কারো কারো তা তো ডিটেক্টেড। আমি আপনাকে বলি এটা কি করা উচিত জানেন? যার সম্বন্ধে আমি বলতেছি, আমি আপনাকে ধন্যবাদ জানাই যে আপনি এইরকম কড়া প্রশ্নগুলি আপনার করছেন, এন্ড আমি হ্যাপি যে আপনাকে আমি উত্তর দিতে পেতেছি। বাট অনেক লোক উত্তর দিতে ভয় পায়। রাইট। আমাদেরকে এটা শিখেছে হলো 1-11 সময়। কি আমরা যখন ইনকাম ট্যাক্স দিতাম, বাংলাদেশের যখন লোক দিত ইনকাম ট্যাক্সের ভয় দেখাইতো, আর ইনকাম ট্যাক্সের যারা প্র্যাকটিশনার যারা আমাদেরকে বলতে এখানে 50,000 টাকা দেন, কিছু হয় না তো, কোনো কিছু নেই। হ্যাঁ, যা কি সাবমিট করছে কোনো কিছু তো নাই। 1 বছর পর 2 বছর পর হঠাৎ করে দেখা গেল যে 5 লক্ষ টাকার ডিমান্ড চলে এসছে। এখন কিন্তু বাংলাদেশি লোকেরা নিজেরাই ডাইরেক্ট করছে, ট্যাক্স মেলা হচ্ছে। ভাই সারা পৃথিবীতে আমরা যেভাবে আগাইছি এইভাবে কেউ আগায়নি। গত 50টা বছরে, 56 বছরে আমরা যে জায়গায় এসেছি, পৃথিবীতে খুব কম নেশন এই জায়গায়। আপনি যেগুলো নাম বলতেছেন, আপনি আপেল টু আপেল চিন্তা করতে হবে। সাউথ কোরিয়ার লোক সংখ্যা এখন 5.5 কোটি, তখন ছিল 3 কোটি। আপনি ভিয়েতনামের কথা বলতেছেন, ভিয়েতনামের লোক সংখ্যা ছিল 5 কোটি, এখনো তো ভাই 10 কোটি লোক। আমরা 18 কোটি লোক। ভিয়েতনামের হচ্ছে 4 লক্ষ স্কোয়ার কিলোমিটার, আমার থেকে 3 গুণ বড়। আমার দেশে ভাই জায়গা হচ্ছে 1,50,000 স্কোয়ার কিলোমিটার। আমার এখানে ধান, চাল, সবজি ছাড়া কোনো কিছু হয় না। বাংলাদেশে যত সিমেন্ট ক্লিংকার আসে, বাংলাদেশে সিমেন্ট ক্লিংকার আসে রাফলি 39 মিলিয়ন টন। তার মেজরিটি আসলে একটা কান্ট্রি, সেটা হলো ভিয়েতনাম। এর কথা বললেন কি না বলে, ইন্দোনেশিয়ার কথা বললেন। ইন্দোনেশিয়া বাংলাদেশের থেকে কত বড় জায়গার নাই, তবে ও 3 মিলিয়ন স্কোয়ার কিলোমিটার। ওর কোল থেকে এমন কোনো কিছু জিনিস নাই, তাদের অ্যাসেট নেই। বাংলাদেশের সব থেকে বড় অ্যাসেট, আমি একটা আপনাকে ছবি দেখাই। আমরা এখন ঢাকা ইউনিভার্সিটি, এক মিনিটে ঢাকা ইউনিভার্সিটির ভিসি চত্বরে বড় পর্দায় খেলা দেখাই, এই ওয়ার্ল্ড কাপ দেখাই। আমি সেদিন আমার নাতিপুতি নিয়ে গেছি, বউ বাচ্চা কাছে নিয়ে গেছি রাত 1টার সময় দেখার জন্য। আমার কাছে মনে হলো ওখানে 20,000 ছেলে পেলে হবে। আমার এটার উদ্দেশ্য না 20,000 লোকের। বাট আমি যখন ভিডিও করে দেখলাম আমার ছবিতে, এলা সবগুলার বয়স ভাই 12-14 বছর থেকে আরম্ভ করে ম্যাক্সিমাম 25 বছর। আমার বুক ভরে গেছে, পৃথিবীতে কেউ আমাদেরকে আটকাতে রাখতে না, তারাই ভবিষ্যৎ। যারা এই কথা বলছে বাংলাদেশের ভবিষ্যৎ নাই, আল্লাহ তাদের মুখে চুনকালি দিয়ে দিবে উইদিন 10 ইয়ার্স। এই ছেলেগুলি যখন জব মার্কেটে আসবে, জব জব এন্ড জব, দে উইল লুক ফর জব। আর আমরা হলো গিয়ে জবের গাছ। আমার কাছে কত টাকা পাইছেন, ইন্টারেস্ট কত টাকা নিছেন, মাফ করে দেন। পৃথিবীতে নেগেটিভ ইন্টারেস্ট একটা দেশ না, সারা পৃথিবীতে। আমরা এটা বলি, জাপান যখন যুদ্ধের পর 45 সালের পর উইন্ডো ড্রেসিং, নট উইন্ডো ড্রেসিং, উইন্ডো গাইডেন্স, আচ্ছা, মিনিস্ট্রি অফ ফাইন্যান্স সেন্ট্রাল ব্যাংকে বলে দিয়ে দিত যে কোন ইন্ডাস্ট্রিকে, টয়টাকে কত দিতে হবে গাড়ির ইন্ডাস্ট্রিতে, কোন রিফাইনারিতে কত টাকা দিতে হবে, বলে দিত। উইন্ডো গাইডেন্স 1991 সালে এটা বন্ধ করে দিয়েছে, ইকোনমি যখন ভালো আসছে, যেহেতু স্ট্যাগন্যান্ট ছিল। বাংলাদেশের সরকারের এখন এই রকম উচিত। অনেকে ওই যে আপনাদের তো বাংলাদেশ ব্যাংক থেকে একটা গাইডলাইন দিয়েছে, কমার্শিয়াল ব্যাংকগুলো এগুলো শুনতেছে না। ওয়াল্লাহ, এই যে 300টা গ্রুপকে আমাদেরকে যদিও দেয় নাই ওই কারণে উইলফুল ডিফল্টারের জন্য, বাংলাদেশ ব্যাংকের কমার্শিয়াল ব্যাংকগুলিকে চিঠি দিয়ে বলে দিয়ে দিয়েছে, ভাই এদেরকে ফাইন্যান্স করো, এদেরকে জব ক্রিয়েট করো। আগে সরকার যে খুব একটা খারাপ করে সেই কথা বলা যাবে না, কিন্তু হয়তোবা তারা যেহেতু তারা তো 2% ডাউন পেমেন্ট সুযোগ দিয়েছিল। আরে 2% কি জন্য দরকার? 2% সরকার দিক, ব্যাংক দিক।
ভাই গাছ যদি বাঁচে আপনি বাঁচবেন। আপনি দেখেন, অনেকে বলে লিকুইডিটি ব্যাংকের নাই, আর অনেকে বলে বাংলাদেশে নাকি ব্যাংকের সংখ্যা বেশি। অনেকে বলে, ভাই আমি কোনো লোক খুঁজে পাই না, কিন্তু আমার সামনে এই কথাটা বলে। হ্যাভ ইউ আইডিয়া এতে কিনা বলে এতে আমেরিকায় কতটা ব্যাংক আছে? ওদের তো 4.5 20,000 ব্যাংক ছিল, এখন 4.5 কমিউনিটি লোকাল ব্যাংক সেগুলো। হ্যাঁ, আমরা তো তাই বলেন না। আপনি কি জন্য শুধু কমার্শিয়াল ব্যাংক বানাইতে বলতেছেন? আপনি সবগুলো বানাইতেন না। সেটাই আমাদের সমস্যাটা তো এটা। ইভেন পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া 135টা কমার্শিয়াল ব্যাংক এন্ড 9,000 লিজিং কোম্পানি। চায়নায় 4,500 ব্যাংক, ততোধিক প্রায় 18,000 কি 9,000 10,000 মনে হয় যে লিজিং কোম্পানি। আরে ভাই 61টা ব্যাংক। বাংলাদেশে এই জায়গায় আসছে মেইন রিজন প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক, অস্বীকার করার কোনো কিছু নাই, ডিসপাইট অফ অল আদার থিংস। কারণ ক্রেডিট ক্রিয়েট মানি, মানি ক্রিয়েটেড বাই দুই ওয়ে, ইউ ক্রিয়েট দ্য ক্রেডিট মিন লোন, আর একটা হলো কি জব। তো আপনি এখন দেখেন সেন্ট্রাল ব্যাংক ক্রিয়েট করে 3% মানি, 97% ক্রিয়েট করে কমার্শিয়াল ব্যাংক। কমার্শিয়াল ব্যাংক যখন যে কথা বলে আপনি বেতন নিচ্ছে যেন আরেক জায়গায় যাচ্ছেন, খরচ করতেছেন, বাজার করতেছেন, মানি সার্কুলেশন হতেছে। ক্রেডিট গ্রোথ ইজ নাও লিমিটেড। গভর্নমেন্ট হলে সব থেকে বড় টাকা তোলার, হ্যাঁ বড়। এটা চেঞ্জ করতে হবে। গার্মেন্টসের মালিকদের টাকা নিয়ে এসে বলতে হবে যে তোমরা ডাইভার্সিফিকেশনের সব ব্যাকওয়ার্ড লিঙ্কেজে যাও। আর ওই যে 300-400 ফ্যাক্টরি আছে, আমি সরকার IMF এর কাছে যাওয়ার কোনো দরকার নেই ছাড়া, আমি মনে করি, বা ওয়ার্ল্ড ব্যাংকের কাছে ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট ছাড়া, যারা 40 বছরে 30 বছরে দিয়ে দেবে। লেট দেম অ্যালাউ ফরেন কারেন্সি লোন ডাইরেক্ট। এর জন্য বাংলাদেশ ব্যাংকের কোনো দরকার পড়ে না, কিনা বলে লোনের পারমিশনের পড়ার দরকার পড়বে না, কমার্শিয়াল ব্যাংকের দরকার। বাট বাংলাদেশে কিন্তু করা যাবে না। বাংলাদেশে টাকা নিয়ে যাবে তবু সি ফর নট অনলি দ্যাট। আমরা তো $5,000 দিয়ে ভাই SPV তৈরি করতে বলেছি। আজকে ব্যাংক কত রকমের করতেছে সেন্ট্রাল ব্যাংক। গতকাল আমি এক সেন্ট্রাল ব্যাংকের কাছে এক জয়েন্ট ডাইরেক্টর যেভাবে আমার সঙ্গে দুর্ব্যবহার করেছে, আল্লাহু আকবার, আমার কাছে মনে হয়েছে আমি ব্যবসায় করবো না। আপনার তো এখানে আসার কথা না, আমি তো আপনার সঙ্গে কথা বলতে পারবো না। ওই বিল্ডিংটা আমার টাকা, আমি 3,000 কোটি টাকা বাংলাদেশে ট্যাক্স দিয়েছি, ভ্যাট দিয়েছি, আমার টাকায় ওনার বেতন হয়, উনি আমার সঙ্গে কথা বলবে না। ওকে মিস্টার মুস্তফা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনেক সময় করে কিছু শান্তি হলো, অনেক সময় হয়েছে আসলে কম, আপনার হয়তো আরো বলার আছে, আমরা নেক্সট টাইম আরো দেখব। আর ওই যে যারা বলে না যে ব্যবসায়ীরা খারাপ, তাদেরকে একটা দিন ধরে নিয়ে আসেন আমারে, আমিও বসবো, আমার জন্য উনি বুঝাই দেয় যে আমরা কি ক্ষতিটা করছি। বাংলাদেশের এত কিছুর পরেও আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তার মানে এই নয় যে আমরা সবকিছু করে ফেলছি। আমাদের সততার অভাব সব জায়গাতেই আছে, সেটা মেবি আমরা আমাদেরটা নিয়ে বলছি। হ্যাঁ, তো সেটা ধরেন যে হয়তো সাধারণ মানুষের একটা ক্ষোভ দুঃখ সেখানে আছে। তো মিস্টার মুস্তফা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে আর আমরা আসলে আলোচনা বাড়াতে পারছি না, ইনশাল্লাহ আরেকদিন কথা হবে। দর্শক, আমরা আলোচনা করলাম, অনেক কিছুই আলোচনা করলাম, আসলে এত সময়েও তারপরে আমাদের শেষ হলো না। তো আসলে ব্যবসায়ীরা যে বাংলাদেশে খুব চ্যালেঞ্জের মধ্যে আছে, কিভাবে সংগ্রাম করছে ওনারা সেটাই বললেন। এবং আসলে ব্যাংকের বিষয়টা কিন্তু এখানে খুব প্রমিনেন্টলি শেষের দিকে আলোচনা করলেন। তো আমাদের আসলে সুদের হার অনেক বেশি, এবং সেগুলো ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যে তারা যে প্রিন্সিপাল অ্যামাউন্ট যেটা লোন নিয়েছে, কিন্তু দেখা যায় সুদ বাবদ এটা অনেক বেশি হয়েছে। তো সেসব নিয়ে আসলে তারা এখন সাপোর্ট চায়। এবং আসলে আমাদের যে ইন্ডাস্ট্রি করার ক্ষেত্রে যে আমাদের এনার্জি একটা বড় কনস্ট্রেন্ট, এগুলো অ্যাড্রেস করতে হবে। তাহলে বাংলাদেশে আসলে নতুন করে বিনিয়োগ হবে, কর্মসংস্থান হবে, এবং দেশের আসলে অর্থনীতি কিন্তু এগিয়ে যাবে। দর্শক, আমরা আজকে এ পর্যন্তই আলোচনা শেষ করছি। আমাদের আলোচনা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।